Xiaomi প্রতি বছর লোয়ার বাজেটের ক্রেতাদের কথা মাথায় রেখে এমন একটা স্মার্টফোন লঞ্চ করে যেটা প্রায় সকলের প্রত্যাশায় পূরণ করতে পারে। তারই ধারাবাহিকতায় এবারে Xiaomi লঞ্চ করে ফেললো তাদের আরো একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন Xiaomi Redmi 14C। ফোনটির 6128 ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস ধরা হয়েছে 14,999 টাকা। এই ফোনটা এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি অ্যাভেলেবেল থাকা স্মার্টফোনগুলো থেকে কতটা এগিয়ে থাকছে বা পিছিয়ে থাকছে সেটাই জানার চেষ্টা করি আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আনবক্সিং করে আর সময় নষ্ট করছি না, বক্স কন্টেন্টে কি কি থাকছে সেটা আপনারা এক নজরে দেখে নিন। ফোনটির বক্স হিসেবে ডিজাইন যে কারোর কাছে খুব সহজেই ভালো লাগবে। বিশেষ করে গ্লাস ব্যাক ফিনিশিং ফোনটির রিয়ার পারের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে তুলেছে। এই বাজেটে আসলে গ্লাস ব্যাকের ফোন পাবো সেটা খুব একটা ভাবিনি, আর গ্লাস ব্যাক হওয়াতে ফোনের প্রিমিয়ামনেস কিন্তু অনেকাংশেই বেড়েছে। তবে একটা সমস্যাও রয়েছে, এতে প্রচুর পরিমাণে ধুলা পড়ে এবং আঙ্গুলের ছাপ পড়লেও সেটা কিন্তু বেশ স্পষ্টভাবেই দেখা যায়। আর এ থেকে মুক্তির একটা মাত্র পথই আছে, আর সেটা হচ্ছে ব্যাক কাভারটি সাথে ইউজ করা। ফোনটির পিছনে বড় সাইজের এক ক্যামেরা হাউজিংটি দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল, তবে কিছুটা উঁচু হওয়াতে আপনি যদি ব্যাক কভার ছাড়া ব্যবহার করেন তাহলে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। 211 গ্রাম ওয়েটের সাথে 8.22 মিলিমিটার থিকনেসের এই ফোনটি কিছুটা মোটা এবং ভারী। এক হাতে অপারেট করা কিন্তু বেশ কষ্টসাধ্য একটা ব্যাপার। উপরের দিকে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন নেই, যেটা প্রত্যাশিত ছিল, তবে উপরের দিকে তারা 3.5 mm হেডফোন দিয়ে দিয়েছে। ডান পাশে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট অ্যান্ড একুরেট কাজ করছিল, আর বাম পাশে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ইউ শেপ নচ যুক্ত একটি ডিসপ্লে। 2024 সালে এই সময় এসে পাঞ্চ হোলটা মাস্ট বি আশা করেছিলাম। সিন এবং সাইড বেজেল এটাও আমার কাছে মনে হয়েছে যে কম্পারেটিভলি একটু বেশি মোটা, এই জায়গাটাতে আরেকটু নেরো করা প্রয়োজন ছিল। ফোনটিতে সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে। স্পিকারের কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই লেগেছে বাজেট হিসাবে, তবে বেসের পরিমাণটা একটু কম লেগেছে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.88 ইঞ্চির এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি ডিসপ্লে, যা স্ক্রিন টু বডি রেশিও 84%। বড় ডিসপ্লেতে অনলি এইচডি প্লাস রেজুলেশন হওয়াতে অবভিয়াসলি আপনি ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি লক্ষ্য করবেন। তবে আনন্দের সংবাদ এই যে এতে হায়ার রিফ্রেশ রেট অর্থাৎ 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে। সো আপনারা এতে স্ক্রলিং, ট্রানজ্যাকশন বা হায়ার রিফ্রেশ রেট সাপোর্টেড গেমগুলো কিন্তু বেশ স্মুথলি আপনারা চালাতে পারবেন। 600 নিট পিক ব্রাইটনেস রয়েছে এতে। আউটডোর ভিজিবিলিটি নিয়ে কিছুটা স্ট্রাগল করবেন, তবে বাজেট হিসাবে এটা নিয়ে কমপ্লেন করার মতো খুব একটা জায়গা নেই। ফোনটিতে টিউবি রেহল্যান্ড লো লাইট সার্টিফিকেশন থাকায় এদিকে নির্গত ব্লো লাইটের প্রভাব অনেকটাই কমিয়ে দিবে, যার ফলে চোখ থাকবে অনেকাংশে নিরাপদ। আইপিএস ডিসপ্লে হিসেবে এর কালার প্রোটেকশন ঠিকঠাকই লেগেছে আমার কাছে। ডিসপ্লেতে কালার শিফটের বিষয়টিও লক্ষ্য করিনি, আর এতে টাচ রেসপন্স জনিত কোনো সমস্যা নেই। তবে কর্নার এরিয়াগুলোতে খুব সূক্ষ্মভাবে খেয়াল করলে কিছুটা শেডও দেখতে পাওয়া যায়। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হিলিও G81 আলট্রা, আর জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G52 MC2। এই চিপসেটটা আমার কাছে একদমই নতুন, এটা দিয়ে আমি কোনো ফোন রিভিউ করিনি। এই চিপসেটটাও যে মার্কেটে খুব বেশি সময় ধরে এসেছে সেটা কিন্তু না, খুবই লেটেস্ট। এটা দিয়ে আসলে খুব বেশি ফোন মার্কেটেও কিন্তু আসেনি। তবে এইটা নিয়ে আমি আসলে গেটে যতটুকু দেখলাম, এটা হচ্ছে মিডিয়াটেক হিলিও G88 যে চিপসেটটা ছিল এইটার কাছাকাছি পারফরমেন্স করছে। একটা বাজেট ফোন হিসেবে রেগুলার যে কাজগুলো আপনারা করে থাকেন, যেমন ফেসবুকিং, ইউটিউবিং, তারপর হচ্ছে নেট ব্রাউজিং বা হচ্ছে ফোনে কথা বলা বা ভিডিও কলে কথা বলা, সো এই কাজগুলো কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। ভারী বা মাল্টিটাস্কিং এর মতো কাজ এটা দিয়ে আপনারা খুব বেশি করতে পারবেন না। তবে এতে আমরা হেভি গেমের মধ্যে শুধুমাত্র ফ্রি ফায়ারটা ট্রাই করেছি, এটা মোটামুটি ভালোভাবেই প্লে করা যাচ্ছিল, খুব বেশি প্রবলেম ফেস করতে হয়নি। যদিও এই বাজেটের ফোনগুলো আসলে গেমারদেরকে টার্গেট করে বানানো হয় না, একদমই হচ্ছে এন্ট্রি লেভেলের ফোন। সো এটা যারা ইউজ করবে তাদের জন্য আসলে পারফেক্ট, বাট তারপরে আমি বলবো যে চিপসেটটা যদি আরেকটু বেটার দেওয়া যেত তাহলে হয়তো ভালো হতো। ফোনটিতে হাইপার ওএস ব্যবহার করা হয়েছে, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 14। এর ইউআই ইন্টারফেস নিয়ে আমার তেমন একটা কমপ্লেন নেই। এর ইউআই আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এতে বেশ কিছু লাইট ওয়েট গেম রয়েছে, আপনি চাইলে যেগুলো সবগুলোই আনইনস্টল করে ফেলতে পারেন, আর অপ্রয়োজনীয় অ্যাপস এর সংখ্যা খুবই কম। আমার এই কয়েকদিনের ব্যবহারে ইউআই থেকে কোনো প্রকার লেক বা স্টার্টার জনিত ইস্যু খুঁজে পাইনি। র্যাম ম্যানেজমেন্টও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে 6GB র্যাম এই বাজেটে মোর দেন এনাফ। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং ক্যামেরা, আর ফোনটির সেলফিতে থাকছে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইটে বা প্রপার লাইট কন্ডিশনে এর প্রাইমারি ক্যামেরা যথেষ্ট ভালো মানের ছবি তুলতে সক্ষম, যদিও ছবিতে ডিটেলস এন্ড শার্পনেসটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। এই ফোনের ক্যামেরা অনেকটা ন্যাচারাল টোনেই ছবি তুলছিল, ডাইনামিক রেঞ্জটাও ঠিকঠাক মতো ক্যাপচার করতে পেরেছে। পোর্ট্রেট মোডের সাবজেক্ট সেপারেশন আমার কাছে বেশ ভালো লেগেছে। পোর্ট্রেট মোডে এই ছবিগুলো দেখি হয়তো আপনারা বুঝতে পারছেন যে যথেষ্ট ভালো মানের ছবি ক্যাপচার করতে পেরেছে, যদিও
পোর্ট্রেট মোডে সবসময় ছবিগুলোকে আমরা একটু স্যাচুরেটেড করতে দেখি, বাট এই ক্যামেরা কিন্তু অনেকাংশেই ন্যাচারাল ভাইবই প্রদান করছিল। অ্যাপারচার বাড়িয়ে কমিয়ে ব্লারনেস কিন্তু বাড়াতে বা কমাতে পারেন, তবে এই কাজটুকু কিন্তু আপনারা ছবি তোলার পর এডিট করে কিন্তু আপনারা করতে পারেন। 30 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যথেষ্ট ভালো মানের ছবি দিতে সক্ষম। প্রত্যাশানুরূপ ছবি তুলতে পেরেছে এই ক্যামেরা। ছবিতে ডিটেলস এন্ড শার্পনেস বেশ ভালোভাবে ধরে রাখতে পেরেছে। সেলফি ক্যামেরায় কিন্তু ফেস টোন ন্যাচারালি থাকে, যেটা কিন্তু আমরা এখনকার সময়ের স্মার্টফোনগুলোতে সেলফি ক্যামেরাতে এই ধরনের ফেস টোন খুব একটা দেখতে পাই না। তবে কালার কন্ট্রাস্টটা আরেকটু বেশি হলে ছবিগুলো দেখতে আরো বেশি আই ক্যাচি লাগতো। সেলফি ক্যামেরার পোর্ট্রেট মোডের ছবিগুলো যথেষ্ট ভালো লেগেছে, বিশেষ করে সাবজেক্ট সেপারেশনও ভালো লেগেছে এবং এর ব্লারনেসটাও অনেকাংশেই ন্যাচারাল ছিল। লো লাইট ফটোগ্রাফিতে এর ক্যামেরা খুব একটা প্রত্যাশিত রেজাল্ট করতে পারেনি। লো লাইটের ডিটেলস এন্ড শার্পনেস বেশ ভালোভাবে কমে যায়, আর ছবিতে আপনি নয়েজের দেখাও পাবেন। নাইট মোড অন করে ছবি তুললাম, বাট সেখান থেকেও কিন্তু প্রত্যাশিত রেজাল্ট আমি পাইনি। ফোনটি রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারে। ভিডিওর কোয়ালিটি ঠিকঠাকই রয়েছে, তবে এতে কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। পাওয়ার সেকশনে ফোনটিতে 5160 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। ফোনটির বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হলেও মূলত ফোনটি 18 ওয়াটের চার্জার সাপোর্ট করে। যদিও এটা এই ফোনের জন্য কাজে না লাগলেও অন্য ফোনের জন্য দ্রুত চার্জ করার ক্ষেত্রে আপনারা এই চার্জার কাজে লাগাতে পারেন। ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি খুব একটা হতাশ নয়, কারণ হেভি ইউজ করে আমি প্রায় 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে আমি প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আশা করি ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাদের খুব একটা কমপ্লেইন থাকবে না। আদার্স ফিচারের মধ্যে যেসব বিষয় থাকে, যেমন কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড, সবকিছুই আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি। এক্স্যাক্টলি এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম আমাকে ফেস করতে হয়নি। সো গাইস, অলরেডি কিন্তু Xiaomi Redmi 14C নিয়ে অনেক কথা বলা হয়েছে, অর্থাৎ ফোনটির ভালো মন্দ সবকিছু বলেছি। এবার যদি একটু সামারি করি তাহলে বলবো যে রিয়ার পার্টের ডিজাইনটি কিন্তু বেশ চমৎকার করেছে, বাট ফ্রন্ট পার্টে যদি একটু পাঞ্চ হোলটা দেওয়া যেত তাহলে কিন্তু কম্বিনেশনটা একদমই চমৎকার হতো। দেন ফোনটির যদি আমরা ডিসপ্লের কথা বলি, ডিসপ্লে অন্যান্য দিক ঠিকঠাক থাকলেও এখানে ফুল HD+ রেজোলিউশন দিলে হয়তোবা চমৎকার হতো। তারপর যদি ফোনটির ক্যামেরা কোয়ালিটি কথা বলি তাহলে এটা বলবো যে এভারেজে ছিল। সর্বশেষ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার সেকশন। তো পাওয়ার সেকশনটা কিন্তু যথেষ্ট ভালো করেছে, অর্থাৎ এখানে 5160 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়েছে, যেটার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে। তবে এখানে খুব বেশি কমপ্লেইন করার মতো জায়গা নেই, আবার একটু জায়গা আছেও। যদি এখানে চার্জারটাকে আরেকটু ইমপ্রুভ করা যেত, অর্থাৎ এই ফোনটি যদি 33 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করতো তাহলে কিন্তু এই বিগ ব্যাটারিকে খুব দ্রুতই চার্জ করা যেত। যেহেতু বাজেট ফোনের কোনোটাই পারফেক্ট নয়, সো আমরা এই ফোনটাকে পারফেক্ট ধরতে পারছি না। তবে অফিসিয়ালি বাজেট ফোন হিসাবে ঠিকঠাকই আছে বলবো। মোট কথা, এই বাজেটে অফিসিয়াল ফোন হিসাবে যে কাউকে এটা সাজেস্ট করতে পারি। তারপরেও ফোনটির ভালো মন্দ সবকিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার ডিসিশন একান্তই আপনার যে ফোনটিকে কিনবেন নাকি কিনবেন না। ফোনটি সম্পর্কে আপনার কি অভিমত সেটা আপনি চাইলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজকের মতো আমি হিমের এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।